আমরা যে প্রেক্ষাপটে আজকের আলোচনাটা করছি এবং দেশের ওভারঅল অগ্রগতি এখন আমরা কিভাবে কতটুকু আসলাম এবং সামনে আমরা আমাদের দেশটাকে কিভাবে দেখতে চাই এবং পেশাজীবী হিসেবে আমরা আসলে কোন ধরনের ভূমিকা পালন করতে সক্ষম এবং আমরা রাজনৈতিক দলগুলো এবং সরকারের সাথে কিভাবে কাজ করতে চাই এবং আমাদের প্রত্যাশার জায়গাটি কি। আমি মূলত এতটুকু বলে আমি আমার মূল প্রবন্ধটি শেষ করব। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে যেমন একইভাবে পেশাজীবী হিসেবে আমরা বিশ্বাস করি দেশটা পরিচালিত হওয়া উচিত মূলত রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে এবং রাজনৈতিক নেতৃত্ব দেশ পরিচালনা করবেন অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং এই নির্বাচনটি আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারণ হয়েছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমাদের রাজনৈতিক নেতৃত্ব দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই জায়গা থেকে সেই প্রেক্ষাপট থেকেই মূলত আমরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আজকের এই গোলটেবিল বৈঠকটি আয়োজন করেছি। এটার মূল কারণ যেমন আমরা বিশ্বাস করি রাজনৈতিক নেতৃত্বই দেশ পরিচালনা করবেন, তাদের একটা রূপকল্প থাকবে এবং সেই রূপকল্প কিভাবে আমরা ট্রান্সলেট করে আমাদের স্পেসে আনতে পারি, আমাদের ভূমিতে আনতে পারি, উন্নয়ন কিভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি, সেই জায়গাটিতে আমাদের পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ রয়েছে। এবং আমরা মনে করি আমাদের নগর অঞ্চল গ্রামীণ পরিকল্পনাবিদ হিসেবে আমরা যারা আছি আমাদের মূল কাজটিই হলো এই দার্শনিক জায়গা বা রূপকল্পের জায়গাটি কিভাবে আমরা স্পেসে বা আমাদের ভূমিতে আমরা ট্রান্সলেট করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। এই কারিগরি শিক্ষাটাই মূলত আমরা আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে পেয়েছি এবং আজকে মূলত আমাদের যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশন আমি মূলত প্রেক্ষাপটে আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের প্রত্যাশা হচ্ছে আপনাদের কাছে আপনারাই হয়তো আপনাদের দলই হয়তো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবেন এবং আমরা এতদিন ধরে যে কাজগুলো করেছি সেই কাজগুলোর ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা আপনাদের সাথে কিভাবে কাজ করতে পারি, আগামী সরকারের সাথে কিভাবে কাজ করতে পারি সেই জায়গাটায় আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা আপনাদের সাথে আগামী দিনগুলোতে নিবিড়ভাবে কাজ করতে চাই, সেই প্রত্যাশা থেকেই মূলত আমাদের আজকের আয়োজন। সংক্ষেপে যদি আমরা আমাদের ইনস্টিটিউটকে পরিচিত করি আপনাদের সামনে, যেহেতু আজকে আমাদের মুখ্য আমাদের সামনে যারা অতিথি আছেন তাদের উদ্দেশ্যেই, আমাদের অডিয়েন্স হিসেবে যারা আছেন তারা সবাই হয়তো জানেন কিন্তু আপনারা হয়তো জানেন কিন্তু আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে আমি আমাদের ইনস্টিটিউশনের পরিচিতিটা তুলে ধরতে চাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স মূলত হচ্ছে পেশাজীবী সংগঠন, যেটি হচ্ছে 1974 সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের নগর অঞ্চল এবং গ্রামীণ পরিকল্পনাবিদ যে পেশাজীবী তাদের পেশাজীবী সংগঠন হিসেবে। এবং আপনারা হয়তো জানেন যে 1995 সাল পর্যন্ত বাংলাদেশে কোনো স্নাতক পরিকল্পনাবিদ ছিলেন না এবং তখন পর্যন্ত বাংলাদেশে যে পরিকল্পনাবিদ ছিলেন সেটার সংখ্যাও খুব কম ছিল, 40-50 জন। এবং সর্বপ্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে নগর অঞ্চল পরিকল্পনায় স্নাতক ডিগ্রি এবং পরবর্তীতে আরও 6টি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি দেওয়ার কারণে এখন প্রতি বছর গড়ে 300 জন নগর অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনাবিদ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে মার্কেটে আসছেন এবং ওনারা আমাদের ইনস্টিটিউটের সদস্য হচ্ছেন এবং এখন আমাদের সদস্য সংখ্যা 3000 ছাড়িয়ে গিয়েছে এবং এর বাইরেও আমাদের সদস্য হননি এরকম পরিকল্পনাবিদও আছেন। সব মিলিয়ে বলা চলে আমাদের প্রায় 4000-4500 পরিকল্পনাবিদ বাংলাদেশের কাজ করছেন এবং আমাদের গ্রাজুয়েটরা দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে কাজ করছে। আমাদের কাজটা কি, ইনস্টিটিউশনের মূল কাজটা মূলত দুইটি। আমরা পরিকল্পিত নগরায়ন এবং পরিকল্পিত উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার এবং আমাদের সংশ্লিষ্ট যত মহল আছে তাদের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাই। পেশাজীবী হিসেবে পেশাদারিত্বের জায়গা দায়ভার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার আছে তাদের কাছে আমাদের প্রফেশনাল যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা আমরা দিয়ে থাকি এবং আমাদের মেম্বারদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। এখন পরিকল্পনার মূলত দুইটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে নির্মিত পরিবেশ বিল্ট এনভায়রনমেন্ট সেটা কিভাবে টেকসই করা যায় এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ কিভাবে সুরক্ষা করা যায়। মূলত এই দুইটি উদ্দেশ্য নিয়েই আমাদের যাবতীয় কর্মযজ্ঞ আমরা করে থাকি। এখন যদি আমরা বাংলাদেশটাকে একটু দেখি, টোটাল দেশ, সেই টোটাল দেশের চিত্র যদি আমরা দেখি, দেখেন এখানে আমি কয়েকটি ম্যাপ দেখিয়েছি। বামের যে ম্যাপটি সেটা হচ্ছে সারা দেশের যে ল্যান্ড কাভার ম্যাপ সেটি দেওয়া আছে। মাঝখানের যে ম্যাপটি সেটা হচ্ছে মূলত আমাদের ফরেস্ট এলাকার ম্যাপ দেওয়া আছে, আমাদের যে বনভূমি এবং গ্রিন এলাকার ম্যাপ দেওয়া আছে। ডান সাইডের যে ম্যাপটি আছে সেটা মূলত জলাভূমি। এখানে জলাভূমি হচ্ছে শুষ্ক মৌসুমে আমাদের যে প্যারেনিয়াল ওয়াটার বডিগুলো থাকে সেটার একটা ম্যাপ দেওয়া আছে এবং মাঝখানে আমাদের কৃষিভূমির মানচিত্র দেওয়া আছে। এবং এই চারটি ম্যাপ দেখালাম, চারটি মূলত সরকারি বিভিন্ন রকম গবেষণা লব্ধ যে রিপোর্ট আছে সেই রিপোর্ট থেকে নেওয়া এবং প্রত্যেকটা তথ্যই ক্রেডিবল অফিসিয়াল তথ্য থেকে এই
চিত্রগুলো নেওয়া হয়েছে। এবং আমরা জানি যে ভৌগোলিকভাবে আমরা এমন একটা জায়গায় অবস্থিত যে আমাদের নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত আমাদের সম্মুখীন হতে হচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা দেশ। এবং আমাদের ছোট্ট দেশ হলেও ভৌগোলিকভাবে আমাদের আঞ্চলিক বৈচিত্র্য আছে, এবং এক এক অঞ্চলের এক এক ধরনের বৈচিত্র্য, জীববৈচিত্র্য, প্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপর কৃষি যে প্যাটার্ন, আমাদের বসতির যে প্যাটার্ন, সেইগুলো এলাকাভেদে বৈচিত্র্য আছে, এবং প্রত্যেকটা এলাকাই কোনো না কোনোভাবে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের যে এলাকা, আমাদের দেশের যে আয়তন 1,45,44 বা 47 স্কোয়ার বর্গ কিলোমিটার, আমরা যে ফিগারটাই ধরি না কেন, এই অঞ্চলে আমাদের ল্যান্ড কাভার কি অবস্থায় আছে, আমাদের বনভূমি কতটুকু আছে, জলাভূমি কতটুকু আছে, আমাদের কৃষিভূমি কতটুকু আছে, এবং সেটার উপরে আবার আমাদের জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এটার একটা কমপ্লিকেটেড পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন যদি আমরা একটু সামারি হিসেবে দেখি, আমি যে ম্যাপগুলো দেখালাম সেটা হচ্ছে যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড মূলত 59.7%, 2018 সালের তথ্য অনুযায়ী আমাদের দেশে এগ্রিকালচার ল্যান্ড। আমাদের ফরেস্ট ল্যান্ড হচ্ছে যে 17.4 ভাগ, এটা যদিও এটা কমে এখন 12 ভাগে চলে এসেছে। ওয়াটার বডি আছে 20 ভাগ। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের প্রায় 90-92 ভাগ এলাকা আছে কৃষিজমি, বনভূমি এবং জলাভূমি। বাকি যে এলাকাটা আছে 8 থেকে 10 ভাগ, সেই এলাকার ভিতরেই আমাদের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের বসতি, আমাদের শহর, বন্দর, অর্থনৈতিক অঞ্চল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সব কিছু আমাদের এই অল্প যে জায়গাটা, সেই জায়গাটার ভিতরে আমাদেরকে অর্গানাইজ করতে হবে। এখন যদি আমরা 2045 সালের দিকে তাকাই, আমাদের অর্থনীতি বর্তমান যে সাইজ আছে, অর্থনীতির সাইজ হচ্ছে আমাদের এখন 3.064 ট্রিলিয়ন, আমাদের 467.22 বিলিয়ন আমাদের অর্থনীতির সাইজ। 50 সালে এটা হবে হচ্ছে 3.064% ট্রিলিয়ন। আমাদের বর্তমান অর্থনীতি থেকে 7 থেকে 8 গুণ অর্থনীতির আকার বাড়বে। জনসংখ্যার কথা যদি চিন্তা করি আমরা, আমাদের একটা প্রজেকশন আছে যে বর্তমান জনসংখ্যা 17.5 কোটি, যদিও এই তথ্য নিয়ে আপনাদের ভিতরে সংশয় থাকতে পারে, এটা 18 কোটি না 20 কোটি, সেই বিতর্কে আমরা যাব না। কিন্তু 50 সালে আমাদের নতুন জনসংখ্যা আমাদের 4 থেকে 5 কোটি যোগ হবে। প্রশ্ন হচ্ছে আমাদের বর্তমান যে জনসংখ্যা তার থেকে 4 থেকে 5 কোটি জনসংখ্যা বাড়বে, এবং আমাদের অর্থনীতি 7 থেকে 8 গুণ বড় হবে। কিন্তু আমাদের যে ল্যান্ড এরিয়া আছে, আমাদের যে জলাভূমি আছে, আমাদের যে বনভূমি আছে, এগুলো কিন্তু কোনোটি বাড়বে না। আমাদের এই ল্যান্ড এরিয়ার উপর ভিত্তি করেই আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড 7 থেকে 8 গুণ বাড়বে, আমাদের যে জনসংখ্যা বাড়বে, তাদের যে থাকার জায়গা, তাদের ঘুমানোর জায়গা, তাদের লেখাপড়া করার জায়গা, তাদের বাজার ঘাট, হাসপাতাল, সব কিছু এই জায়গার ভিতরে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। এবং আরেকটা ট্রেন্ড আপনারা এটা দেখেন যে 1950 সাল থেকে আমাদের 2050 সাল পর্যন্ত একটা ইউএনের প্রজেকশন দেখানো আছে যে এটা এখন পর্যন্ত বাংলাদেশের যে জনসংখ্যা তার প্রায় 40% শহর এলাকায় বসবাস করছে। 2040 সাল নাগাদ আমাদের শহরের লোক সংখ্যা 50 হবে, এবং 2050 সাল নাগাদ আমাদের শহরের লোক সংখ্যা 60%-এ চলে যাবে। তাহলে 2050 সালে আমি কয়েকটা তথ্য বললাম যে আমাদের অর্থনীতির সাইজ কেমন হবে, জনসংখ্যা কেমন হবে, এবং এই জনসংখ্যা 60 ভাগই শহর এলাকায় চলে আসবে, এবং আমাদের জমির পরিমাণ বাড়ছে না। এটা দেখে এটা আসলে আমাদের এই বাস্তবতায় আসলে আমাদের করণীয় কি? এখনকার বাস্তবতায় এই বিষয়গুলো নিয়ে মুখ্যভাবে যে দুইটি মন্ত্রণালয় কাজ করে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, এবং এই মন্ত্রণালয় দুটোর অধীনস্থ যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে আমরা সবাই জানি, সিটি কর্পোরেশন, পৌরসভা, এটা হচ্ছে নগর স্থানীয় সরকার, এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল, উপজেলা কাউন্সিল, ইউনিয়ন কাউন্সিল, এটা হচ্ছে আমাদের গ্রামীণ স্থানীয় সরকার ব্যবস্থা। এবং এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে সাপোর্ট দেওয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তারপরে হচ্ছে যে গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহ এরকম বেশ কিছু দপ্তর আছে যারা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহকে কারিগরি সহযোগিতা করে। এবং আমাদের হাউজিং এবং পাবলিক ওয়ার্কস মিনিস্ট্রির আন্ডারে আমাদের বিভিন্ন রকম সিটি ডেভেলপমেন্ট অথরিটি আছে, রাজুকের মতো বড় বড় শহরগুলোতে। নগর উন্নয়ন অধিদপ্তর আছে, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, ডিপার্টমেন্ট অফ পাবলিক ওয়ার্কস, ন্যাশনাল হাউজিং অথরিটি, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউশন। আমি এই বিষয়টা আনলাম যে কারণে যে এই দুইটি মন্ত্রণালয় কিন্তু দীর্ঘদিন ধরে আরও অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নগরায়নের বিষয়টা নিয়ে কাজ করছে, কিন্তু আমরা অর্জনটা করলাম কি আজকে পর্যন্ত এসে? আমাদের ঢাকা শহরে আমরা কি অর্জন করলাম? আমাদের প্রতি বছর একটা গবেষণায় বলছে 2 লক্ষ লোক শুধুমাত্র বায়ু দূষণের কারণে মারা যাচ্ছে। গুলশান বনানীর লেকের পাশ দিয়ে আমরা হাঁটতে পারি না, আমাদের বুড়িগঙ্গা নদী দূষণ হয়ে গেছে।
জাতি হিসেবে আমরা কি অর্জন করলাম স্বাধীনতার পর থেকে 2024-25 সাল পর্যন্ত? বুকে হাত দিয়ে আমরা কেউই গর্ব করে বলতে পারি না যে আমাদের এই শহরটা আমরা পরিকল্পিতভাবে গঠন করতে পেরেছি। তাহলে গ্যাপটি কোথায়? গ্যাপ নিশ্চয়ই আছে, এবং যে ঢঙে আমাদের এই মন্ত্রণালয়গুলো কাজ করছে সেই ঢং বদলাতে হবে। আমি খুব বাংলা ভাষায় বললাম, একই ঢঙে যদি গত 54 বছর যে ঢঙে কাজ করেছে সেই ঢঙেই যদি 50 সাল পর্যন্ত কাজ করে, তাহলে আমাদের যে অর্থনীতির আকার বাড়বে, এই অর্থনীতির আকার, আমাদের যে নতুন জনসংখ্যা যোগ হবে সেই নতুন জনসংখ্যা, এবং সেই জনসংখ্যার 60% নগরে বসবাস করবে, সেইটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না। ঢাকা শহর নো মোর অ্যাফোর্ডেবল। আমাদের 2050 সাল নাগাদ যদি নগরায়নটা ঢাকার মতো, ঢাকার ঢঙে হয়, যে ঢঙে আমাদের রাষ্ট্রযন্ত্র চলে, একই ঢঙে যদি নগরায়ন হয়, আমরা সেটা অ্যাফোর্ড করতে পারবো না। এই বাস্তবতায় পেশাদারিত্বের জায়গা থেকে, দায়ভার থেকে, আমরা ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করি 2022 সালে, এবং আমরা 18 মাস গবেষণা করে বুয়েটের সাবেক অধ্যাপক আমাদের শ্রদ্ধেয় সারোজান স্যারের নেতৃত্বে আমরা একটা টাস্ক ফোর্স গঠন করে এই বিষয়টি কিভাবে পরিকল্পিতভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আমরা একটা গবেষণা প্রতিবেদন বই আকারে পাবলিশ করি, এবং এই বইটি নিয়ে মূলত ইনস্টিটিউট অফ প্ল্যানার্স আমরা তৎকালীন সরকার, বর্তমান সরকার এবং আগামীতে যারা সরকার আসবে তাদের সাথে আমরা কাজ করতে চাই। এবং এইটার যে সামারি সেটা বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করা আছে, এবং এইটার ভেতরে আমরা দেখিয়েছি যে দেশটাকে কিভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায়, দেশের পরিকল্পনা কাঠামো কেমন হবে, সেটার বাস্তবায়ন কেমন হবে, কিভাবে এটাকে সুশৃঙ্খলভাবে তৈরি করা যেতে পারে। এখানে একটা তাত্ত্বিক স্লাইড এখানে দিয়েছি, এটা আমরা ফিজিক্যাল প্ল্যানিং, আরবান রিজিওনাল প্ল্যানিং এবং স্পেশাল প্ল্যানিংয়ের যে সংজ্ঞাগত জায়গাটা, সেই জায়গাটা এখানে দেখানো হয়েছে। আমি খুব সংক্ষেপে যদি বলি, 50-এর দশকে, 60-এর দশকে আমাদের ইভেন বুয়েটে যখন এই বিদ্যাটা শুরু করা হয়, ফিজিক্যাল প্ল্যানিং নামে ছিল। পরবর্তীতে এটার সাথে আমাদের আর্থসামাজিক ডাইমেনশন যোগ করে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং করা হয়েছে, এবং যেহেতু বাস্তব দুনিয়া অনেক কমপ্লেক্স, এই কমপ্লেক্সিটি অ্যাড্রেস করার জন্য আমাদের আর্থসামাজিকের সাথে পরিবেশগত, নেচার কনজারভেশন, বায়োডাইভার্সিটি, ডিজাস্টার, ক্লাইমেট চেঞ্জ, সব বিষয়গুলো ইন্টিগ্রেশন করে আমাদের যে ট্রানজিশন, সেই ট্রানজিশনে এখন আমরা স্পেশাল প্ল্যানিং হিসেবে বিবেচনা করছি, এবং সামনের দিকে আমরা স্পেশাল প্ল্যানিং ফ্রেমওয়ার্কের বাস্তবায়ন নিয়ে কাজ করছি। এবং আমরা যেটা দেখেছি যে আসলে আমাদের দেশটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য আমাদের 3টি স্তরে পরিকল্পনা হওয়া দরকার। সারা দেশের একটা পরিকল্পনা থাকা দরকার, স্পেশাল প্ল্যান সারা দেশের, এবং দেশের পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমাদের আঞ্চলিক পরিকল্পনা, এবং আঞ্চলিক পরিকল্পনার পরিপ্রেক্ষিতে আমাদের স্থানীয় পরিকল্পনাগুলো করতে হবে। স্থানীয় পরিকল্পনা বলতে আমরা বুঝিয়েছি ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনগুলোর আমাদের নিজস্ব পরিকল্পনা থাকতে হবে, এবং এই পরিকল্পনার ভেতরে আমাদের যে অগ্রাধিকার বিষয়গুলো, আমাদের উপদেষ্টা পরিষদের আহ্বায়ক মহোদয় উনি 10টি পয়েন্ট আকারে বলেছেন। আমি এই বিষয়গুলো খুব বেশি ব্যাখ্যা বা বর্ণনার দিকে যাব না, রিপিট করব না, কিন্তু আমাদের যখন এই পরিকল্পনাগুলো প্রণয়ন করতে হবে, আমাদের এই 10টি বিষয় আমাদের অগ্রাধিকার দিয়ে আমাদের 3টি স্কেলে যে পরিকল্পনা, জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ের পরিকল্পনা প্রণয়নের কাজগুলো করতে হবে। এখন আমাদের বর্তমানে আমাদের অর্জনটা কি, আমরা কোন জায়গায় আছি বা আমরা সামনে কিভাবে যেতে চাই? বর্তমান অন্তর্বর্তী সরকার 2টি ভালো কাজ করেছে, তাদের অনেক সীমাবদ্ধতা ছিল, আরও অনেক ভালো কাজ করেছে, কিন্তু আমরা নগর অঞ্চল ও গ্রামীণ পরিকল্পনার দিক থেকে এই 2টি কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। একটা হচ্ছে যে স্পেশাল প্ল্যানিং অর্ডিন্যান্স তারা অনুমোদন করেছে, এবং জাতীয় নগর নীতি তারা অনুমোদন করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই আইন হলো এবং নীতি নির্ধারণ হলো, এগুলো বাস্তবায়নটা কিভাবে হবে, বাস্তবায়নের ফ্রেমওয়ার্কটা কেমন হবে? তো এই বাস্তবায়নের জায়গাটাই হচ্ছে মূলত আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করতে চাই, এবং আমার শেষ স্লাইড হচ্ছে এইটা। বাস্তবায়ন করার জন্য আমি একটা বাংলা শব্দ ব্যবহার করেছি, আসলে ঢং বদলাতে হবে। রাষ্ট্রযন্ত্র বনাম নাগরিকের সম্পর্কটা কোন জায়গায়? আমরা এখন গত 54 বছর ধরে দেখেছি, 24 সালে দেখেছি, এবং এখন দেখছি রাষ্ট্রযন্ত্রের সাথে নাগরিকের সম্পর্কটা কেমন, রাষ্ট্রযন্ত্রের সাথে বাজার ব্যবস্থার সম্পর্ক কেমন। আমি বনাম শব্দটা ব্যবহার করেছি কারণ এটা একটা প্রতিযোগিতা সবসময় থাকে। এই দুইটাকে মাথায় নিয়ে যদি আমরা চিন্তা করি, রাজনৈতিক নেতৃত্ব বনাম রাজনৈতিক নেতৃত্বের একটা প্রতিযোগিতা আছে, থাকবে, কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে যেন আমরা আবার নতুন করে ফ্যাসিবাদ না হয়ে যাই, এটা আমাদের একটা বার্তা থাকবে। রাজনৈতিক নেতৃত্বের সাথে রাজনৈতিক নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমরা নতুন ফ্যাসিবাদ চাই না। আমরা জানি রাজনৈতিক নেতৃত্ব বনাম আমলাতন্ত্র একটা গ্যাপ আছে, প্রতিযোগিতা আছে, এই জায়গাটাও নতুন করে চিন্তা করতে হবে, রিডিজাইন করতে হবে। রাজনৈতিক নেতৃত্বের সাথে আমলাতন্ত্রের সম্পর্কটা কেমন হবে? একটি বিশেষ ক্যাডারের সাথে আমলাতন্ত্রের একটা সম্পর্ক আছে, এই বিষয়টাও নতুন করে চিন্তা করতে হবে। আমরা একই ঢঙে সেই বিশেষ ক্যাডার এবং আমলাতন্ত্র পরিচালনা করি,
তাহলে আমাদের যে পরিকল্পিত নগরায়ণ সেই পরিকল্পিত নগরায়ণের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমলাতন্ত্র বনাম পেশাজীবী, আমলাতন্ত্র বনাম পেশাজীবীর একটা আহ, বিষয় আছে। আমাদের টোটাল রাষ্ট্রযন্ত্র যেভাবে পরিচালিত হয়, এই জায়গাটায় আমলাতন্ত্র একভাবে কাজ করে, পেশাজীবীরা আরেকভাবে কাজ করে। এই জায়গাটায় বড় ধরনের একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আমাদের চিন্তার ভিতরে আনতে হবে। এরপর হচ্ছে পেশাজীবী বনাম পেশাজীবী, পেশাজীবী বনাম পেশাজীবী আছে। পেশাজীবী বনাম পেশাজীবী আছে এই কারণেই যে আজকে আপনাদের সাথে আমরা রাউন্ড টেবিল করছি, আগামী সপ্তাহে আমাদেরই অন্য পেশাজীবীরা বলবে যে নগর পরিকল্পনা আমরাই করতে পারি। আপনাদের কাছে যে দিন দরবার করবে যে আমরাই নগর পরিকল্পনা করতে পারি। আমি একটু ব্যাখ্যা নিয়ে বলতে চাই। পেশাজীবী হিসেবে আমাদের যাত্রা ৭৪ সালে বাংলাদেশে শুরু হলেও, এই বিআইপি যাত্রা শুরু হলেও রাষ্ট্র কাঠামোয় পরিকল্পনাবিদদের যেসব জায়গায় পদায়ন হওয়া দরকার সঠিকভাবে সেই পদায়নগুলো হয় নাই। কারণগুলো ওই রকম: রাজনৈতিক নেতৃত্ব বনাম আমলাতন্ত্র, একটি বিশেষ ক্যাডার বনাম আমলাতন্ত্র, আমলাতন্ত্র বনাম পেশাজীবী, পেশাজীবী বনাম পেশাজীবী। এই বিষয়গুলো আমাদের সোসাইটিতে আছে, আমাদের পাবলিক পলিসিতে আছে, রাষ্ট্রযন্ত্র যেভাবে পরিচালিত হয় সেভাবে আছে। আমাদের দেশটাকে আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেমন মনে করেন গত ১৭ বছর একটা বিশেষভাবে দেশ চলেছে, কিন্তু আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠান মন্ত্রণালয়গুলো কিন্তু টিকে আছে। ব্রিটিশরা যখন বাংলাদেশের এই অঞ্চলে ছিল তখনও তারা কিন্তু চলে গিয়েছে ৪৭ সালে, কিন্তু সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু আছে। পাকিস্তান আমলেও ছিল, গত ৫০ বছর ধরেও আছে। কিন্তু আমরা যে বিষয়টা গত ৫৪ বছর ধরে ডেলিভার করতে পারি নাই, ৫০ সালের যে সিনারিও বললাম, সেই জায়গাতে যেতে যদি আমরা পরিকল্পিতভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের আসলে শক্তিশালী প্রতিষ্ঠান এবং দক্ষ পেশাজীবীদের নেতৃত্বে কাজগুলো করতে হবে। ঠিক এই মুহূর্তে আজকের এই প্রোগ্রামের পরেই বিকালে আমাদের একটা মিটিং আছে, টাস্ক ফোর্সের মিটিং। পরিকল্পনা কমিশনের সাথে আমাদের একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে, কিভাবে জাতীয় পরিকল্পনার যে কাঠামো সেখানে আমরা এই স্পেশাল প্ল্যানিংটাকে ইন্টিগ্রেট করতে পারি। আমি উদ্যোগটার কথা বললাম, আমাদের চলমান উদ্যোগ। একইভাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে আমাদের কিছু কাজ আছে, চলমান কাজ আছে। এখানে আমরা এই বছর সারা দেশের যে পরিকল্পনা কাঠামো সেটার সরকারি অনুমোদন করার জন্য আমরা তাদের সাথে কাজ করছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, কিভাবে ইউনিয়ন উপজেলা পর্যায়ে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায়। আমাদের চলমান কাজ আছে। আমাদের প্রত্যাশা আছে এই চলমান কাজগুলো আপনাদের মাধ্যমে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা জিরোতে নাই, আমরা শূন্যতে নাই, আমাদের কাজ চলমান আছে। আমরা যেন শুরু করি আমরা যেখানে আছি সেখান থেকে। তো সেই হিসেবে দক্ষ পেশাজীবী এবং শক্তিশালী প্রতিষ্ঠানটা আপনারা চেষ্টা করবেন। আমরা জানি যে সরকার গঠন করলে ৫ বছরের মেয়াদে সরকার গঠন হয়, অনেক এজেন্ডা তৈরি করে প্রকল্প নিয়ে প্রকল্প বাস্তবায়ন করতেই ৫ বছর লেগে যেতে পারে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, প্রথম বছরের ভিতরেই ইনস্টিটিউশনাল রিফর্ম যেটা সেটা করে ফেলবেন। আপনারা প্রতিষ্ঠান গড়ার কাজটা প্রথম বছরে করবেন, আগেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগবেন না দয়া করে। আপনারা এই ২৬ সালটার সময় নেন, কিভাবে রাষ্ট্রযন্ত্রকে রিডিজাইন করা যায়, প্রতিষ্ঠানগুলোকে কিভাবে রিডিজাইন করা যায়, দক্ষ পেশাজীবীদের কিভাবে কাজে লাগানো যায়। আপনারা এইটা করবেন, তারপরে প্রকল্প নেওয়া বা অন্যান্য কাজগুলো আপনারা তারপরে করবেন। এটা আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে। এবং এই যাত্রায় আমরা পেশাজীবী হিসেবে আপনাদের সাথে আছি। আপনারা ডাকলেও পাবেন, না ডাকলেও আমরা আপনাদের কাছে যাব এবং আমরা আমাদের পরামর্শগুলো তুলে দেব। আমার পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ।